অতীতের কথা মনে পড়তেই একটা বিচ্ছিরি ঝাঁকুনি দিয়ে উঠল রুমির সর্বাঙ্গে। যে তনয় 1 বছর আগে মারা গেছে, সে কিভাবেই বা ফিরে আসতে পারে? এমন সময় ড্রয়িং রুমে আবিরের ভয়ঙ্কর চিৎকার শুনতে পেল রুমি। দ্রুত ঘরে গিয়ে রুমি দেখে আবির নিজের ডান হাত দিয়ে বাম হাতের বাহু শক্ত করে চেপে ধরে ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছে। তার এমন যন্ত্রণার কারণ রুমির চোখে পড়তেই ওর পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আবিরের সম্পূর্ণ হাত লাল টুকটুকে হয়ে আছে ওর নিজের রক্তে। রুমি সেই দৃশ্য দেখে চোখ দুটো বড় বড় করে আবিরকে জিজ্ঞাসা করলো, আবির, তোমার তোমার হাত কাটলো কিভাবে? ব্যথায় কাতর আবির ছটফট করতে করতে ভারী গলায় রুমিকে উত্তর দিল, বুঝতে পারছি না, আমি তো ঘরে ঢুকলাম সবে, হঠাৎ হাতে ভীষণ যন্ত্রণা অনুভব হলো। হাতের দিকে চোখ দিয়ে দেখি এই অবস্থা আমার। হঠাৎ বুকের ভেতর ছ্যাঁত করে উঠল রুমির। ওর মনের ভেতরে একরাশ ভয়ে এসে জড়ো হয়েছে। এইবার কোনো ঘটনা ছাড়াই আবিরের এমন অবস্থা হলো কিভাবে? তার কোনো উত্তর রুমি খুঁজে পেল না। রুমি অযথা সময় নষ্ট না করে ছুটে গেল আবিরের দিকে। ওর কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা জমেছে এইবার। তবে রুমির সমস্ত চেষ্টার পরেও আবিরের ক্ষত হাতের ব্লিডিং বন্ধ করতে পারল না রুমি। অবশেষে তাকে নিয়ে রুমি প্রস্তুত হলো হাসপাতালের গন্তব্যে পৌঁছানোর জন্য। হসপিটালের বেডে আড়মোড়া হয়ে শুয়ে আছে আবির। এমন সময় ডাক্তার এসে রুমিকে জানায়, অতিরিক্ত ব্লিডিং এর ফলে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ খানিকটা কমে গেছে আবিরের। এখন ওকে যদি শীঘ্রই ব্লাড ডোনেট না করা হয় তাহলে হয়তো ওর জীবনের আশঙ্কা হতে পারে। তবে মুশকিল বিষয় হলো আবিরের ব্লাড গ্রুপ ও নেগেটিভ, আর এখন হাসপাতালের ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। যথা রুমিকেই ব্যবস্থা করতে হবে রক্তের। ডাক্তারের এমন কথা শুনে রুমির মাথায় এক প্রকার যেন বাজ ভেঙে পড়ে। এখন রক্ত কোথায় পাবে রুমি? কিন্তু তার কিছুক্ষণ পর একজন নার্স এসে রুমিকে জানায়, ম্যাডাম, মিস্টার আবির দাশগুপ্ত কি আপনার হাজব্যান্ড? রুমি হন্তদন্ত হয়ে সেই নার্সের উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে ওনার? ম্যাডাম, টেনশন করার কিছু নেই, একজন ডোনার পাওয়া গেছে। এই কথাটা শুনেই রুমি খুশিতে আপ্লুত হয়ে উঠল। ওর মস্তিষ্কে ডোনারের নাম জানার বিষয়টা খেয়ালই রইল না। একটু পর আবিরের শরীরে ব্লাড দেওয়া হলো। বাইরের লবি থেকে ডোনারের মুখটা পরিষ্কার দেখতে পেল না রুমি। ব্লাড দেওয়া শেষ হলে কেবিনে নিয়ে আসা হলো আবিরকে। তবে ততক্ষণে সেই ব্লাড ডোনার কোথায় যে নিরুদ্দেশ হয়ে গেল সেটা কিছুতেই বুঝল না রুমি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পেল না কেউ। হঠাৎ রুমি নার্সকে বলে উঠল, আমার হাজবেন্ডকে যিনি ব্লাড দিয়েছেন তার ব্যাপারে কিছু জানেন আপনি? কোনো রেজিস্টারে তো নিশ্চয়ই ওনার নাম লেখা হয়েছিল, তাই না? না ম্যাডাম, আসলে উনি ব্লাড দেওয়ার জন্য একটাই কন্ডিশন রেখেছিলেন, যে ওনার পরিচয় উনি গুপ্ত রাখতে চান। তো ওনার বিষয়ে সেরকম কিছুই উনি নিজেও বলেননি। তারপর আমরাও স্ক্রিনিং টেস্ট করে ব্লাড ট্রান্সফারের কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। রুমির মনে হঠাৎ প্রশ্ন জাগে, কেনই বা একজন অচেনা মানুষ
এসে তার স্বামীকে রক্ত দেবে, এতে তার কি স্বার্থ? আচ্ছা, কিছু বলেননি উনি, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট ওনার নামটা তো জানেন, সেটুকুই বলুন। এবার নার্স মাথায় হাত দিয়ে কিছু একটা চিন্তা করতে করতে রুমিকে জবাব দেয়, মনে হয় তনয় দাস নামটা বলেছিলেন। সেই নার্সের মুখে ব্লাড ডোনারের নামটা শুনেই রুমির পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করছে ওর এখন। হঠাৎ সেই নার্স রুমির দিকে ইঙ্গিত করে বলল, ম্যাডাম, এবার আপনি স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শোনা মাত্রই রুমির যেন হুঁশ ফিরল। কাঁপা কাঁপা পায়ে রুমি এগিয়ে গেল কেবিনের ভেতরে, যেখানে এখন আবির শুয়ে আছে। আবিরের পাশে বসে ওর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিচ্ছে রুমি। আবির, এখন কেমন লাগছে তোমার? ব্যথা কমেছে কিছুটা? এইবার আবির রুমির হাতটা ভালোবাসায় আগলে ধরল। ওর যে এই পৃথিবীতে রুমি ছাড়া কেউ নেই। শত যন্ত্রণার পরেও ও একমাত্র রুমির কথাই ভাবছিল এতক্ষণ। রুমির দুটো চোখের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে ওকে জবাব দিল, এত টেনশন করছো কেন? আমি তো পুরোপুরি ঠিক আছি। রুমি ছলছলে দুই চোখে আবিরের দিকে তাকিয়ে রয়েছে। বিয়ের পরে এই মানুষটাই রুমির একমাত্র ভালোবাসার ঘর হয়ে উঠেছে। ওর যদি কিছু হয়ে যেত, এই চিন্তাতেই রুমির সর্বাঙ্গ যেন কেঁপে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমি আবিরকে বলে উঠল, তুমি একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি আসছি, কেমন? আর চিন্তা করো না, ডাক্তারবাবু বলেছেন একটু পরেই তোমাকে ডিসচার্জ করে দেবেন, তোমায় নিয়ে বাড়ি ফিরতে পারবো। তাহলে তুমি আবার একা একা কোথায় যাচ্ছ? আরে কোথাও যাব না, আমি তোমার পাশেই আছি, একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু। হাসপাতালের বারান্দায় পায়চারি করছে রুমি। তার সাথে এমন অলৌকিক ঘটনা কেন যে ঘটছে, সেই চিন্তায় রীতিমতো পাগল হয়ে উঠছে ও। হঠাৎ ব্যাগ থেকে ফোনটা বের করে ওর এক পুরনো বান্ধবীর নাম্বারে ফোন করলো রুমি। হ্যালো, রুম্পা আছে? হ্যাঁ, কে বলছেন? আরে এই রুম্পা, আমি রুমি রে। আরে রুমি, কি ব্যাপার? এতদিন পর হঠাৎ করে আমার কথা মনে হলো, বল। একটু ব্যস্ত থাকি রে, কারোর সাথেই আর কোনো যোগাযোগ নেই, কথা বলার মতো সময়ই পাই না একেবারে। বুঝেছি, বাদ দে সেসব কথা। তারপর কি চলছে বল, কি অবস্থা তোর? আর দাদা ভালো আছে তো? শোন না, সেই ব্যাপারেই কথা আছে। তোকে একটা প্রশ্ন করছি, কিন্তু প্লিজ এই কথাটা যেন আমাদের দুজনের মধ্যেই থাকে। হ্যাঁ, সেসব নিয়ে চিন্তা করিস না, বল না কি প্রশ্ন। ইউনিভার্সিটিতে একটা ছেলে ছিল, মনে আছে? আমাকে খুব ডিস্টার্ব করতো, তার কথা মনে আছে তোর? হ্যাঁ, মনে থাকবে না কেন, মনে থাকার মতোই তো ঘটনা ছিল। শেষ পর্যন্ত কেমন ভয়ঙ্কর শাস্তিও পেল ছেলেটা। শোন না, তুই কি আদেও শিওর ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল? এত কিছু তো জানি না রে, তবে ওর বন্ধুরা বলেছিল বাইক অ্যাক্সিডেন্ট করেছে ও। জানি না সেই কথাটায় কতটা সত্যি ছিল, কিন্তু তুই কি শিওর অ্যাক্সিডেন্টের পর তনয় মারা গেছিল?
কি বলছিস এসব? কি হয়েছে তোর? এতদিন পর হঠাৎ তনয়দার ব্যাপারে খোঁজ নিচ্ছিস কেন? তেমন কিছুই না রে, আমি শুধু সত্যিটা জানতে চাইছি। দেখ, তেমন কিছু তো আমি জানি না, তবে শুনেছিলাম মাথায় প্রচন্ড আঘাত পেয়েছিল। এক পাশের অংশ প্রায় পুরোটাই থেতলে গেছিল। শেষ পর্যন্ত ডাক্তাররাও নাকি হাত তুলে নিয়েছিল। তারপর মৃত্যুর কোলেই শেষ ঠাঁই হয়েছিল তনয়দার। এমন সময় পেছনের দিকে ঘুরতেই চমকে উঠল রুমি। আবির ঠিক ওর পিছনেই দাঁড়িয়ে আছে এখন। সম্ভবত ওদের সব কথা শুনে নিয়েছে। রুমি আবিরকে দেখে স্বাভাবিক গলায় ওকে বলল, তুমি এখানে কেন? ডাক্তার কি বলেছে শুনতে পাওনি? তোমার কি হয়েছে বলো তো? তোমার চোখ মুখ কেমন যেন শুকিয়ে গেছে মনে হচ্ছে। রুমি একটা হাত দিয়ে নিজের কপালের ঘাম মুছে আবিরকে বলল, কই না তো, আমার আবার কি হবে? তুমি অযথা চিন্তা করছো। সেটাই তো জিজ্ঞাসা করেছি, তখন থেকে কার সাথে ফোনে কথা বলছো? তারপর হঠাৎ আমাকে দেখা মাত্রই ফোন কেটে দিলে। কোনো কিছু তুমি কি লুকিয়ে যাচ্ছ? আবিরের এই কথাটা শুনে রুমি মনে মনে কিছুটা শান্তি পেল। তারপর নিজের মনেই আবার বলে উঠল, যাক, আবির তাহলে কিছু বুঝতে পারেনি। আরে, তোমাকে রুম্পার কথা বলেছিলাম না, হঠাৎ সে ফোন করে কান্নাকাটি করছিল। ওর হাজবেন্ড নাকি ওর সাথে খুব খারাপ ব্যবহার করে। এসব বিষয়ে টুকটাক কথাবার্তা বলছিলাম। বেশ, ঠিক আছে, যাকগে। শোনো না, আমি পুরোপুরি সুস্থ আছি। ডাক্তার বলল কাল বাড়ি চলে যাব। তুমি বেডে গিয়ে বসো, আমি কথা বলে আসছি। হাসপাতালের ফর্মালিটি কমপ্লিট করে বাড়ি ফেরার জন্য বেরোলো দুজন মিলে। বাড়ি ফিরতে খানিকটা রাত হলো ওদের। বাড়ি ফিরে ড্রয়িং রুমের সোফায় আনমনা হয়ে বসে থাকলো আবির। তার ঠিক পাশে কাঁধে মাথা দিয়ে রুমি বসে নরম গলায় আবিরকে বলল, আবির, তোমার কি মনে হয় না আমাদের সাথে অদ্ভুত কিছু একটা ঘটছে? আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পর রুমির কথা না শোনার মতো ভান করে সে বলল, হাসপাতাল থেকে এসেছো সবে, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি কি বললাম তোমাকে, তুমি কি শুনতে পাওনি? হ্যাঁ, কি বলছো বলো। আমার কোনো কথা কেন বুঝতে চাও না তুমি? দিন দিন আমার প্রতি তোমার ভালো লাগার অনুভূতিটুকুও কমে যাচ্ছে, সেটাকে তুমি বুঝতে পারো না? কথাগুলো এক প্রকার উচ্চস্বরেই বলে ড্রয়িং রুম থেকে প্রস্থান নিল রুমি। আবিরের মাথায় তখন হাজারো প্রশ্ন ঘুরপাক করছে, তবে উত্তর সবকটাই অজানা। রুমি হাসপাতালে কার সাথে কথা বলল? আমি যেন স্পষ্ট শুনতে পেলাম তনয় নামে কাউকে নিয়ে কথা বলছিল রুমি। কে এই তনয়? তার সাথেই বা রুমির কি সম্পর্ক? আজ 2 বছর রুমির সাথে আছে, এর আগে কখনো তো ওর মুখে তনয় নাম উচ্চারণ করতে শুনিনি। তবে কি রুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছে? আমি কি একবার জিজ্ঞেস করবো তনয়ের কথা? যদি রুমি ওভার রিয়েক্ট করে? না থাক, এক্ষুনি কিছু বলা যাবে না, বিষয়টা আমাকে একটু খুঁটিয়ে দেখতে হবে। নিজের মনে মনেই কথাগুলো বলছে আবির। ওর হাতে এখন প্রচন্ড ব্যথা, নাড়াচাড়া করতেও বেশ কষ্ট হচ্ছে আবিরের। এবার আবির সোফা থেকে নেমে ধীর পায়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বিস্ফোরক দৃষ্টিতে
দরজার দিকে তাকিয়ে আছে আবির। মাঝে মাঝে হাত দিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে, তবে সেটা আর এখানে নেই। কিন্তু আবির স্পষ্ট খেয়াল আছে দরজায় ধারালো কিছু একটা স্পর্শে ওর হাত কেটে গেছিল। কিন্তু সেই ধারালো জিনিসটা আসলে কি? এমন সময় রুমি এসে ঘরে উপস্থিত হলো। এত মনোযোগ দিয়ে কি দেখছো দরজার কাছে? আবির সেখানেই দাঁড়িয়ে দরজায় হাত বোলাতে বোলাতে বলল, একটা বিষয় মাথায় ঢুকছে না আমার। আসলে দরজা অতিক্রম করার সাথে সাথে ধারালো কিছু একটা দিয়ে আমার হাত কেটে গেছিল, কিন্তু কেটে যাওয়ার মতো কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না এখানে। ডাক্তারবাবুও বলছিলেন ধারালো শার্প জাতীয় চাকু বা ব্লেড দিয়ে হাত কেটেছে আমার। এমন কিছুর উপস্থিতি তো নেই এখানে। ধুর, এত এক্সপেরিমেন্ট করতে হবে না, হয়তো কোনোভাবে কেটেছে। যাও, তুমি এখন ঘরে গিয়ে রেস্ট নাও। আমিও যাই, দেখি ফ্রিজে কি আছে, নিয়ে আসি। সারাদিন তো ঠিক করে কিছু খাওয়াও হয়নি। আবির আর কথা না বাড়িয়ে ধীর পায়ে ঘরের দিকে চলে গেল। রাতের বেলা বাইরে হু হু করে পূবালি বাতাস বইছে। আবির জানালার গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। হাজারো প্রশ্ন জমাট বেঁধে ঠিক একই রকম ভাবে ওর মনেও যেন ঝড় উঠেছে। এমন সময় দমকা বাতাস আছড়ে পড়ল রুমির মুখের উপর। নিমেষে সজাগ হয়ে উঠল রুমি। সঙ্গে সঙ্গে পাশে হাত বাড়িয়ে রুমি দেখে আবির নেই। রুমি এক প্রকার হন্তদন্ত হয়ে ঘরের লাইট জ্বালিয়ে জানালার দিকে চোখ যেতেই চমকে উঠল। আবির, এখনো ঘুমাওনি? রুমি লম্বা একটা শ্বাস নিয়ে আবার বলে উঠল, এত রাতে জানলার পাশে কি করছো? আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম। আবির রুমির দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলে ওঠে, তুমি সব কিছুতেই বড্ড বেশি ভয় পাও। তোমায় দেখে মনে হয় যেন প্রেতাত্মা আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে। হঠাৎ প্রেতাত্মার কথা শোনা মাত্রই নড়ে চড়ে বসল রুমি। ওর মনের ভেতরে ভয়ের পাহাড় যেন দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ রুমির মনে ওঠে ছোটবেলায় রুমি ওর বাবার কাছে প্রেতাত্মার গল্প শুনত। যারা অধীর শোকে মৃত্যুবরণ করে তাদের আত্মারা নাকি পুনরায় পৃথিবীতে এসে প্রতিশোধ নেয়। তাহলে কি তনয়ের আত্মাও এখন বাড়ির আশেপাশে ঘর বেঁধেছে? সত্যি কি গল্পের সাথে বাস্তবের অবাধ মিল আছে? এমন কথাগুলো ভাবতেই রুমির সর্বাঙ্গ যেন শিউরে উঠল। হঠাৎ আবির বলে উঠল, এত মগ্ন হয়ে কি ভাবছো রুমি? তুমি হঠাৎ প্রেতাত্মার কথা বললে কেন? প্রেতাত্মার কথা শুনেই ভয়ে চুপ হয়ে আছো? এতটা ভীতু তুমি জানা ছিল না। যাই হোক, আমি তো এমনি মজা করে বলেছি, এত সিরিয়াস হওয়ার কিছুই নেই। আমি মোটেও ভয় পাইনি। সেটা তোমার চোখ মুখ দেখেই বুঝতে পারছি। চোখ মুখ দেখে আর কি বুঝলে শুনি? এই যে আমার থেকে অনেক কথাই লুকানো শিখে গিয়েছো। এবার আবির ঠোঁটের কোণে হালকা হাসি দিয়ে বলল, তোমার সাথে একটু মজাও করতে পারি না বুঝি? সব ব্যাপার নিয়ে সিরিয়াস হয়ে যাও দেখছি। আগে তো এমন ছিলে না তুমি। তোমার কোনটা মজা আর কোনটা সিরিয়াস পার্থক্য করা কঠিন হয়ে দাঁড়ায়। তুমি সবসময় রহস্যজনক ভাবে কথাবার্তা বলো, আমার মাথায় কিছুই আসে না। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, আশা করি মনের মতো উত্তর দেবে। এত রাতে না ঘুমিয়ে গল্প করবে এখন?
একটা রাতি মাত্র, একটু কম ঘুম হলে তেমন কিছু একটা ক্ষতি হবে না। আচ্ছা, বলো কি প্রশ্ন? রুমি, তুমি কি আমার সাথে সুখী নয়, বা এমন কিছুর অভাব অনুভব করছো যেটা আমাকে সহজভাবে বলতে পারছো না? নির্দ্বিধায় বলো, কোনো সমস্যা নেই। একজন হাজব্যান্ড বন্ধুর অনুরূপ, তো দুঃখ কষ্ট সব কিছুই বন্ধুর মতো শেয়ার করা যায়। রুমির বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। আবিরের এমন প্রশ্ন শুনে মোটামুটি কিছুটা ঘাবড়ে গেল, তবে নিজেকে স্বাভাবিক করে রুমি উত্তর দিল, কি সব অদ্ভুত কথাবার্তা বলছো? কখনো আমি এমন কিছু বলেছি তোমাকে, নাকি কোনোভাবে বোঝানোর চেষ্টা করেছি? তাহলে এমন কথা জিজ্ঞেস করার মানেটা কি? আমার কি কোনো কথাই জানার অধিকার নেই রুমি? সবকিছু অধিকার দিয়ে বিবেচনা করো না আবির। হয়তো কোনো কিছুর ইঙ্গিতে কথাগুলো বলছো তুমি আমায়। আমি চাই না আমার প্রতি তোমার কোনো দ্বিমত কখনো কাজ করুক। কোন কথার পরিপ্রেক্ষিতে এ ধরনের প্রশ্ন করছো একটু বলো আমাকে, আমি সবকিছু পরিষ্কার করে বলছি। তুমি আজকাল দেখছি সব কিছুই গভীরভাবে চিন্তা করো। একটু চিন্তাধারার পরিবর্তন করো রুমি। যাকগে, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। রুমি আর কিছু না বলে কোলবালিশটা ওদের মাঝখানে রেখে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আবিরও এসে বিছানায় শুয়ে পড়ল। মাঝরাত, দুজনেই এখন ঘুমে আচ্ছন্ন। ঠিক এমন সময় দরজায় ঠুকঠুক করে শব্দ শুনতে পেল আবির। হঠাৎ সেই শব্দে আবির সজাগ হয়ে উঠল আর মনে মনে ভাবল, এত রাতে বাড়িতে কে আসবে? এবার আবির বিছানা থেকে নেমে গুটি গুটি পায়ে দরজার দিকে এগোল। তখনও দরজায় সেই ঠুক ঠুক শব্দ রীতিমতো হয়ে চলেছে। আবির দরজার কাছে এসে দুটো পাল্লা ধরে এক হ্যাঁচকা টানে দরজা খুলে ফেলে। আর দরজা খুলতেই ভীষণ ভয়ে আবির চিৎকার করে উঠল। রুমি আবিরের চিৎকার শোনা মাত্রই বিছানায় ধরফর করে উঠল। তারপর রুমি ছুটে গেল আবিরের কাছে। রুমি গিয়ে দেখে আবির ভীষণ ভয়ে দরজার সামনে মেঝেতে বসে আছে, আর ঠিক দরজার ওপাশে একটা কুচকুচে কালো মৃত বিড়াল লম্বা হয়ে দরজার সামনে শুয়ে আছে। দেহটা সাদা কাপড় দিয়ে জড়ানো রয়েছে। ভয়ে এক প্রকার চুপসে গেল। আবির, বিড়ালটা এখানে আসলো কিভাবে? আমি বলবো কি করে? আমার মনে হয় আমাদের ভয় দেখানোর জন্য কেউ ইচ্ছে করে এমনটা করছে। এত রাতে কে আসতে পারে আবির? এক কাজ করো, তুমি শুয়ে পড়ো, আমি দেখছি কি করা যায়। পরের দিন সকালবেলা ব্যালকনিতে পুনরায় পায়ের ছাপ দেখতে পেল রুমি। পরক্ষণে রুমির পিছনে এসে দাঁড়ালো আবির। ও নিজের স্বচক্ষে ব্যাপারটা দেখল। সেই পায়ের ছাপগুলো ব্যালকনির কর্নারে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। রুমি, মনে হয় আমাদের বাড়িতে ব্যালকনি দিয়ে কেউ একজন ঘরে প্রবেশ করে। ভালোভাবে খেয়াল করে দেখো, প্রতিটা ছাপে বালির কণা চকচক করছে। তুমি এত নিশ্চিত হয়ে কিভাবে বলছো? রাস্তার পাশে বাড়ি থাকলে হামেশাই এমন ধুলো ময়লা দেখা যায়। তাছাড়া একজন মানুষের পক্ষে ব্যালকনি বেয়ে ঘরে প্রবেশ করা অসম্ভব। তার মানে তুমি কি বলতে চাইছো আমি মিথ্যে বলছি? আবির, এখানে সত্যি মিথ্যের কোনো বিষয় নেই। চলো না, আমরা এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাই। মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? একবার ভেবে দেখেছো? কি করব বলো? কিছুদিন যাবত যা সব অদ্ভুত ঘটনা ঘটছে এই বাড়িতে। তা বলে বাড়ি বিক্রি করে পালিয়ে যাব
এমনটা হয় না, তুমি চিন্তা করো না, আমি দেখছি। বাইরে টিপটিপে বৃষ্টি পড়ছে। ব্যালকনিতে দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির স্পর্শ অনুভব করছে রুমি। হঠাৎ রাস্তার পাশে চোখ পড়তে রুমি খেয়াল করে একজন লোক একটা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, গায়ে কালো রেনকোট জড়ানো। অন্যদিকে ফিরে আছে সেই লোকটা। অনেকক্ষণ যাবৎ সেই লোকটা ওদের বাড়ির সামনের রাস্তায় মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। রুমি বারবার উঁকি দিয়ে সেই লোকটার মুখ দেখার জন্য বৃথার চেষ্টা করতে থাকলো। হঠাৎ লোকটা তাদের বাড়ির দিকে তাকাতেই রুমির চোখ কপালে উঠল, আর রুমি বুঝলো ওর মুখের এক পাশ যেন পুরো থেঁতলে গেছে। কিন্তু এটা সম্ভব কি করে? রুমি এইবার মনে স্থির করলো আবিরের কাছেও পুরো বিষয়টা খুলে বলবে। ভয়ে ভয়ে ঘরের ভেতরে গেল রুমি। তবে ভেতরে একবার রাখতেই অবাক হয়ে গেল সে। ঘরে আবির নেই, বিছানার ওপর কেবলমাত্র একটা কালো বিড়াল আছে। রুমির বুকের ভেতর হঠাৎ ছ্যাঁত করে উঠল। বাড়ির প্রতিটা জায়গা তন্ন তন্ন করে খুঁজেও আবিরের কোনো হদিশ পেল না। ভীষণ ভয়ে রুমির সর্বাঙ্গ থরথর করে কাঁপছে এখন। মনে কিছুটা সাহস জোগাড় করে রুমি পুনরায় চুপিসারে ব্যালকনিতে গেল। আর চোখে বাইরে তাকাতেই রুমি দেখে সেই বিভৎস চেহারার লোকটা আর সেখানে নেই। তার কিছুক্ষণ পর ঘরের ভেতর থেকে আবিরের গলার স্বর পেল রুমি। এক দৌড়ে রুমি ঘরে গিয়ে দেখে কাক ভেজা হয়ে দাঁড়িয়ে আছে আবির। রুমির শরীরটা তখনও থরথর করে কাঁপছে। কাঁপা কাঁপা গলায় রুমি ওকে বলে উঠল, কোথায় ছিলে তুমি? এই বৃষ্টির মাঝে বাইরে বের হয়েছিলে কেন? আমি অনেকক্ষণ যাবৎ খেয়াল করছি, তুমি বাইরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছো। ওইখানে একটা লোক দাঁড়িয়েছিল। বিষয়টা অদ্ভুত লাগছিল আমার কাছে, তাই সামনাসামনি দেখার প্রবল ইচ্ছে হলো। এই কারণেই বৃষ্টিকে উপেক্ষা করতে পারিনি। কিন্তু আমি পৌঁছানোর আগেই সে চলে গেল। এবার রুমি মনে মনে ভাবতে থাকে, আমি কি বিষয়টাকে খুলে বলবো? কিন্তু যদি বিশ্বাস না করে আমার, তোমার সাথে আমি কিছু বিষয়ে কথা বলতে চাই। বলো, কি বলতে চাও? এমন সময় আবিরের পকেটে থাকা ফোনটা হঠাৎ বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে আবির দেখল আননোন নাম্বার। হ্যালো, কে বলছেন? স্যার, আমি অনলাইন শপ থেকে বলছিলাম। গতকাল আপনি আমাদের পেজে 5টি সিসি ক্যামেরা অর্ডার করেছিলেন। আপনাদের অ্যাড্রেসে অর্ডারগুলো পাঠিয়ে দিয়েছি। একটু রিসিভ করে আমাদের প্লিজ কনফার্ম করুন। ধন্যবাদ, আমি একটু পর আপনাদের জানাচ্ছি। ওকে স্যার, ভালো থাকবেন। আবির ফোনটা কেটে টেবিলের ওপর ফোনটা রাখল। হঠাৎ রুমি আবিরকে জিজ্ঞেস করলো, কার ফোন? পরে কি জানানোর কথা বললে? তেমন কিছুই না, একটা অফিসের ফোন। আগামীকাল ক্লায়েন্ট আসবে অফিসে, আমি অ্যাটেন্ড করতে পারবো কি না সেটা জানতে চেয়েছে। কিন্তু তোমার চোখ মুখ তো অন্য কথা বলছে। মানে ঠিক বুঝলাম না কি বলতে চাইছো। থাক, আর বুঝতে হবে না। যাও ফ্রেশ হয়ে নাও, নয়তো ঠান্ডা লেগে যাবে। এই বলেই রুমি চুপচাপ সেখান থেকে ড্রয়িং রুমের দিকে চলে আসে। রাতের খাবার শেষ করে দুজনে সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ
আবির রুমিকে ইঙ্গিত করে বলে ওঠে, রুমি, তুমি কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসো, ভালো লাগবে তোমার। আমি তো শুধু ছুটির দিনগুলো ছাড়া তোমাকে সময়ই দিতে পারি না। আমি কখনো সে কথা বলেছি তোমায়? এবার আবির ওর হাতটা ধরে ওকে বলে উঠল, দেখো, কয়েকদিন যাবৎ যত সব অদ্ভুত ঘটনা ঘটছে এই বাড়িতে, আমি কিছুই বুঝতে পারছি না। এ অবস্থায় এ বাড়িতে তোমায় একা রেখে অফিসে থাকতে মন কেমন একটা করে, তাই বললাম। আবির তো ঠিক কথাই বলছে। কি ভাবছো? চলে যেতে বলেছি তাই রাগ করলে বুঝি? আমার সেফটির জন্য আমাকে বাড়ি পাঠিয়ে দিতে চাইছো, আর এখানে তুমি কি করবে? আমাকে নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো। তুমি পারলে আমি কেন পারবো না? দুজন একসাথেই থাকবো, দেখি কি আসে দুজনের সামনে। আচ্ছা, সে দেখা যাবে। যাই হোক, অনেক রাত হয়েছে, চলো ঘুমোতে যাও। তুমি আসবে না? কাল সকালে তোমার তো আবার অফিস। আসছি একটু পরে, আসলে বার্সার খেলা শুরু হবে, একটু দেখে আসছি। তার মানে এখন তুমি খেলা দেখবে? বেশিক্ষণ দেখবো না, অল্পই। যাও না, আমি আসছি। ঠিক আছে, আমি গেলাম, আমার ঘুম পাচ্ছে। তুমি আবার বেশি রাত জেগো না, কেমন? কথাগুলো বলেই রুমি সেখান থেকে চলে গেল। তবে আবির মনে মনে বলল, রুমি আমার থেকে কিছু লুকাচ্ছে। বাইরে থেকে বাড়ি আসার পর মনে হয় আমি ব্যতীত অন্য কেউ বাড়ির ভেতরে প্রবেশ করে। সেদিন ব্যালকনিতে কারোর পায়ের ছাপ, হাসপাতালেও ওর বান্ধবীর সাথে তনয় নাম কোনো ছেলেকে নিয়ে কথা বলতে শোনা, জিজ্ঞাসা করার পর আমার থেকে বিষয়টা লুকানো। সত্যি বলতে এখন রুমির ওপর যথেষ্ট সন্দেহ হচ্ছে। পরের দিন বিকেলবেলা কুরিয়ার সার্ভিস থেকে ক্যামেরাগুলো এনে লুকিয়ে রাখলো আবির। রুমির অন্তরালে ব্লুটুথ ক্যামেরাগুলো সেট আপ করবে ও নিজেই। ধীরে ধীরে আবির কাজগুলো করল। ঘর, ব্যালকনি, দরজা, রান্নাঘর সাথে মেন গেটে ক্যামেরাগুলো বসালো আবির নিজেই। সেই দিন রাতে ঘড়িতে তখন 12:30। কাঁধে কারো স্পর্শ পেয়ে থমকে যায় আবির। পিছনে তাকিয়ে দেখে রুমি। আবিরকে পায়চারি করতে দেখে হঠাৎ রুমি বলল, এখানে এমন পায়চারি করছো কেন তুমি? এখনো ঘুমাওনি কেন? হঠাৎ সজাগ পেয়ে দেখি তুমি নেই। এত রাতে এই ব্যালকনিতে কি করছো? একটু দাঁড়াও, দমকা হাওয়ায় নিমেষেই শরীরটা শীতল করে দেবে এক্ষুনি। রুমি ওর মুখের দিকে তাকিয়ে আছে। হঠাৎ রুমি ভারী গলায় বলল, আমার তো মনে হয় না তুমি এখানে শীতল অনুভব করার জন্য দাঁড়িয়ে আছো। তাহলে কি মনে হয় তোমার? সেটা জানলে বলেই দিতাম। আচ্ছা, যাই হোক, অনেক রাত হয়েছে, এসো এবার ঘুমোবে, চলো। পরের দিন কনফারেন্স রুমে ক্লায়েন্টদের সাথে মিটিং চলছে আবিরের। তার মাঝেই বেশ কয়েকবার ফোন আসলো রুমি। তবে মিটিংয়ের ব্যস্ততায় আবির ফোন রিসিভ করতে পারল না। মিটিং শেষে হঠাৎ রুমির কথা মনে পড়ল ওর। ল্যাপটপে সিসিটিভির ফুটেজ অন করতেই ব্যালকনিতে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে রুমি, হাতে আপেল কাটার ছোট ছুরিটা। টেবিলের ওপর থেকে ফোনটা নিয়ে রুমির নাম্বারে ফোন করলো আবির। রুমি আবিরের ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে বলে উঠল,
কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আমার ভীষণ ভয় করছে। মনে হয় আমাদের বাড়ির ভেতর সত্যি সত্যি কেউ প্রবেশ করেছে। রুমি প্লিজ, তুমি একটু শান্ত হও। এক কাজ করো, ঘরের ভেতর দরজা অফ করে বসে থাকো। আমি কিছুক্ষণের মধ্যেই বাড়ি আসছি। শুধু শুধু ভয় পেও না, এতে হিতে বিপরীত হবে। আমি আসছি। কথাগুলো বলেই ফোন কেটে দিল আবির। এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ চেক করে সময় নষ্ট করা যাবে না। আগে ওর সেফটি, পরে বিষয়টা দেখা যাবে। মনে মনে কথাগুলো বলল আবির। তাড়াহুড়ো করে অফিস থেকে বের হয়ে আধা ঘন্টার ভেতরে বাড়িতে উপস্থিত হলো সে। ভেতর দিয়ে লক করা বাড়ির দরজা, বারবার কলিং বেল টিপছে আবির, তবে রুমির কোনো সাড়া পাচ্ছে না। এক প্রকার বাধ্য হয়ে ওর নাম্বারে ফোন করলো আবির। রুমির মোবাইল ফোন সুইচ অফ দেখাচ্ছে। বুকের ভেতরটা কেমন ধরফর করে উঠল আবিরের। পরক্ষণেই আবিরের মনে উঠল দরজার একটা এক্সট্রা চাবি ওর মানি ব্যাগে আছে। চট করে মানি ব্যাগ থেকে চাবিটা বের করে বাড়ির ভেতরে ঢুকে পড়ল সে। তারপর বাড়ির চারিদিকে রুমি, রুমি তুমি কোথায়? তুমি শুনতে পাচ্ছ? বলে ডাকতে থাকলো আবির। কিছুক্ষণ পর ওদের বেডরুমের পাশে থাকা একটা ছোট ঘরের দরজায় গিয়ে নক করলো আবির। রুমি, তুমি কি ঘরে আছো? কার কথা বলছো তুমি? শান্ত হও একটু। আবিরের কণ্ঠ শুনে জলদি করে দরজা খুলল রুমি। আবির দেখলো রুমির চুলগুলো এলোমেলো, চোখে ভয়ের স্পষ্ট ছাপ লেগে রয়েছে। এখন থরথর করে কাঁপছে রুমি। আবিরকে দেখা মাত্রই জড়িয়ে ধরে বলল, তোমার আসতে এতক্ষণ সময় লাগলো কেন? আর একটু দেরি হলেই তো আমাকে মেরে ফেলতো। কার কথা বলছো তুমি? ও আমায় মেরে ফেলবে। আমি ওকে দেখেছি, কাঁচা কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। চোখ দিয়ে আগুনের শিখা বের হচ্ছে যেন। আমির আমাকে বাঁচতে দেবে না। এখান থেকে আমাকে নিয়ে চলো প্লিজ, প্লিজ আমির, প্লিজ। শান্ত হও একটু, আমি আছি, আর কোনো ভয় নেই। বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। আনমনা হয়ে বসে আছে রুমি। আবির ওর হাতটা ধরে বলল, কি হয়েছিল তখন? আমি একটু খুলে বলবে? রুমি আবিরের দুই চোখের দিকে তাকিয়ে বলে উঠল, সোফায় বসে আমি টিভি দেখছিলাম। হঠাৎ ঘরে অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পাই। জলদি করে ঘরে গিয়ে দেখি অদ্ভুত ধরনের একটা ছায়া বিছানার উপর ডানা মেলে শুয়ে আছে। আমি ধীরে ধীরে বিছানার দিকে পা বাড়ালাম। ছায়াটাও যেন আস্তে আস্তে আবছা হয়ে গেল। বিছানা স্পর্শ করার সাথে সাথে ছায়াটা পুরো মিটিয়ে গেল দেখলাম। আমি ভীষণ ভয়ে সেখানেই মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। তার ঠিক খানিকক্ষণ পর সেই ছায়াটাই দেওয়ালে দেখতে পেলাম। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। কিসের ছায়া এটা? প্রথমে ভেবেছিলাম আমার নিজের হয়তো। তবে আমি পুনরায় দেওয়ালের কাছে যেতেই ছায়াটা আবার আস্তে আস্তে ব্যালকনির দিকে চলে গেল। আমি ভীষণ ভয় পেয়ে তোমার নাম্বারে অনেকবার ফোন করলাম, তবে তুমি রিসিভ করোনি। তুমি তো জানো সব। আজ অফিসে ক্লায়েন্ট এসেছিল, ফোন সাইলেন্ট করা ছিল। কি করতাম আমি? যাকগে, তারপর কি হলো? ভয়ে ব্যালকনি থেকে চলে এসে আমি সোফায় বসেছিলাম। তখন আবার ড্রয়িং রুমে সেই আওয়াজটা শুনতে পেলাম। আর চোখে ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখি একটা লোক সোফায় বসে মাংস চিবাচ্ছে। মাংসের রক্ত মুখ বেয়ে সোফায় পড়ছে। রুমির কথাগুলো শুনে
আবিরের চোখ যেন এবার কপালে উঠল। কি বলছে এইসব রুমি? ওর কি মাথার ঠিক আছে, নাকি সত্যি অন্য কিছু? সিসিটিভি ফুটেজ চেক করলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই মুহূর্তে রুমিকে কিছু বলা যাবে না। রুমি, তুমি কি বলছো? আদেও বুঝতে পারছো তো? আমি নিজের চোখে যা দেখেছি সেটাই বলেছি। আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই, তাই না? সেটা আমি একবারও বলিনি। আসলে ঘটনাটা অপ্রত্যাশিত, বেশ খটকা লাগছে। আমি জানি কখনো তুমি মিথ্যে বলো না। একটা কথা জিজ্ঞেস করি তোমায়, একটু আগে বললে মাংসের রক্ত নিচে পড়ছে, মানে সোফায়, তাই না? বিশ্বাস করো, আমি স্পষ্ট দেখেছি, টুপ টুপ করে রক্ত ঝরছিল। ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম। তবে আমি খুব ভালো করে চেক করেছি, কোথাও রক্তের ছিটে ফোটাও নেই। এইবার যেন রুমির হুঁশ ফিরল। সে আবিরকে হাতের ইশারায় বলল, এই এই যে এই জায়গায় লোকটা বসে কাঁচা মাংস চিবাচ্ছিল। সেই লোকটা কে? অনয়? আবিরের মুখে তনয়ের নাম শুনে চমকে ওঠে। ওর মাথার ভেতরটা যেন কেমন নড়ে উঠল। কি বললে তুমি? কই, কিছু বলিনি তো আমি। আবির, তুমি কিছু একটা বলেছো, আমি স্পষ্ট শুনেছি। আর একবার রিপিট করো। ওভার রিঅ্যাক্ট করছো কেন? মনে হয় মিথ্যে কিছু বলেছি আমি? আমার ওয়াইফের এক্স বয়ফ্রেন্ড ছিল সে, আর এটা আমি জানবো না? যদিও তোমাকে আমি অনেক বেশি বিশ্বাস করি, তারপরও আমার থেকে লুকিয়েছো। তুমি সবটা লুকিয়েছো, এটাই একটু খারাপ লেগেছে। সরি আবির, তুমি যেমনটা ভাবছো আসলে তেমনটা না। ওর সাথে শুধুই বন্ধুত্ব ছিল আমার, এর থেকে বেশি কিছুই না। তুমি হয়তো এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি, পারলে একের পর এক মিথ্যে কথা বলতে পারতে না। তোমার আর কিছু লুকানো নেই। তোমার বান্ধবীর থেকে সব কিছু জানতে পেরেছি। কে বলেছে তোমায়? সোমা? যাই হোক না কেন, তোমার জানার প্রয়োজন নেই। তবে তোমার থেকে এটা আশা করিনি আমি। যাই হোক, তোমার প্রতি আমার বিশ্বাস আছে, আর এটা সারা জীবন থাকবে। এত টেনশন করার কিছুই নেই। সবার জীবনেই অতীত নামক সময়টা থাকে। এক সময় বাস্তবতার কাছে সবটা কেমন আবছা হয়ে যায়। আবির, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি ভেবেছিলাম তোমাকে সবটা বলার পর যদি আমার থেকে তুমি দূরে সরে যাও, সেই ভয়ে এতদিন কিচ্ছু বলিনি আমি। বিশ্বাস করো, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ধুর, বোকা মেয়ে, কাঁদছো কেন? বললাম তো আমি কিছুই ভাবিনি, সব কিছু নর্মাল ভাবেই নিয়েছি। সেই দিন রাতের বেলা ঘুমে আচ্ছন্ন আবির ধীরে ধীরে ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে সিসিটিভির ভিডিও অন করে, তবে ডিসপ্লের দিকে তাকিয়ে একটা বড়সড় ধাক্কা খেল সে। প্রথম ক্যামেরায় দেখা যাচ্ছে রুমি দুপুরবেলা সোফায় বসে টিভি দেখছে। এমন সময় রুমির হাতে থাকা রিমোটটা মেঝেতে পড়ে গেল। হঠাৎ চমকে ওঠে। এরপর সে ঘরে প্রবেশ করে। ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে ঘরের লাইট জ্বালায়। বাকিটা ঠিক রুমির বিবরণ অনুযায়ী ঘটে। কিন্তু এখানে অদ্ভুত কিছু দেখতে পেল না। ব্যালকনি থেকে আসার সময় তার শাড়ির আঁচল দিয়ে ফুলের টপটা পড়ে যায়। পুনরায় চমকে উঠে রুমি দূর থেকে ড্রয়িং রুমের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ঠিক তখনই
আবির ড্রয়িং রুমের সিসিটিভি ফুটেজ চেক করে দেখল ড্রয়িং রুমে কেউ উপস্থিত নেই, কিন্তু ওর দেওয়া বিবরণ অনুযায়ী টিভিতে একটা হরর এপিসোড চলছে, যেখানে একজন লোক মৃত মানুষের মাংস চিবিয়ে খাচ্ছে। এটা দেখেই রুমি ভয়ে ঘরের ভেতর প্রবেশ করে। আবির সেই ফুটেজটা দেখে এর আগামাথা কিছুই বুঝতে পারল না, তবে একটা বিষয় বারবার মনে হচ্ছে আবিরের, রুমি কোনোভাবে কি মানসিক রোগে আক্রান্ত? পরের দিন সকালে একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেল আবির, তবে এই বিষয়ে রুমিকে কিছু জানালো না আবির। সাইকিয়াট্রিস্টের কাছে সবকিছু খুলে বলল আবির। এরপর সেই সাইকিয়াট্রিস্ট বলল, আপনি ঠিকই ধরতে পেরেছেন, বাস্তবে ভূত বা প্রেতাত্মার কোনো অস্তিত্ব নেই। আপনার ওয়াইফ মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন। সে তার বন্ধুর মৃত্যুটাকে স্বাভাবিকভাবে নিতে পারেনি। সবসময় উনি হয়তো মনে মনে গিল্টি ফিল করতেন, আর সম্ভবত এখনো করে থাকেন। ওর মৃত্যু নিয়ে আপনার ওয়াইফ হয়তো কারোর সাথে গবেষণা করতেন। আচ্ছা, আপনার ওয়াইফ কি কোনো হরর মুভি দেখেন? হ্যাঁ ম্যাডাম, প্রায় সময় ও হরর মুভি দেখে, তবে ইদানিং একটু কম দেখে। আই সি। দেখুন, হরর মুভিতে ভূত আর আত্মার উপস্থিতি অনেক বেশি। এমন কোনো এপিসোড হয়তো উনি দেখেছেন যেটা অনেকাংশে ওনার জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে। সময় করে একদিন আপনার ওয়াইফকে এখানে নিয়ে আসুন। কাউন্সিলিং করলে হয়তো বিষয়টা আরো ভালোভাবে জানতে পারবেন। সব থেকে ভালো হয় আপনি যদি তাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসতে পারেন, তার মাইন্ডসেটটা একটু চেঞ্জ করে দেখতে পারেন। আর হ্যাঁ, উনি যেন আর হরর মুভি না দেখেন, বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আপনি কিছুদিন অফিস থেকে ছুটি নিয়ে আপনার ওয়াইফকে একটু সময় দিন। আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। অন্যথায় আশঙ্কাজনক হওয়ার কিছু সম্ভাবনা থাকতে পারে। এসব মেন্টাল ডিসঅর্ডারে ইনফেক্টেড হয়ে মানুষজন সুইসাইড করতেও দুবার ভাবে না, কিন্তু একটু সাবধানে থাকবেন। ধন্যবাদ ম্যাডাম, আমি খুব শীঘ্রই ওকে নিয়ে আপনার কাছে আসব। আবির বাড়ি ফিরে এসে দেখে টিভির দিকে তাকিয়ে মগ্ন হয়ে বসে আছে রুমি। টিভিতে একটা হরর এপিসোড চলছে। হঠাৎ আবির টিভির দিকে এগিয়ে টিভিটা অফ করে রুমিকে বলল, আমি যে বাড়ি ফিরে এসেছি তার কোনো খেয়াল নেই। বাড়িতে থাকতে কে বলেছে শুনি? টিভির সুইচটা দাও। আজ এই সিরিজের লাস্ট এপিসোড। এই জানো, এই এপিসোডের মেয়েটা না বড্ড বোকা। তা না হলে মনের ভয়ে কেউ সুইসাইড করে? রুমির মুখে এমন কথা শুনে শিউরে উঠল আবির। কিছুটা স্বাভাবিক হয়ে আবির বলল, রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে একটু বেরোবো, কয়েকটা শপিংও করার আছে। সত্যি শপিংয়ে যাবে? এমনভাবে বলছো যেন মনে হয় কখনো এর আগে তোমায় নিয়ে শপিংয়ে যাইনি। আমি কখন বললাম যাওনি? তবে সেটা অনেক আগে। ইদানিং তো খুব ব্যস্ত থাকো। আজকে থেকে আর থাকবো না। প্রত্যেক শুক্রবার তোমাকে নিয়ে শপিংয়ে যাব, সারাদিন ঘোরাঘুরি করব, দেন বাইরে ডিনার করব। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত বলো? আজ থেকে হরর এপিসোড দেখা বন্ধ, প্রমিস করো। ও মা, শপিং এর সাথে হরর মুভি দেখার কি সম্পর্ক? বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই সেগুলো দেখে শুধু শুধু ভয় পাওয়ার কোনো মানেই হয় না। তোমার কথায় যুক্তি আছে। আচ্ছা ঠিক আছে, আর কখনো হরর মুভি দেখব না। আমার লক্ষ্মী বউ, এবার চলো, রেডি হয়ে নাও।